মার্কেট যখন 25% পড়ে গেছে তখন আমি তারও ডাবল ইনভেস্ট করেছি, মানে 4 লাখ টাকা। কিন্তু যদি 22,000 লেভেলটা আবার ব্রেকডাউন হয় তাহলে নেক্সট সাপোর্ট, স্ট্রং সাপোর্ট যেটা আছে সেটা কিন্তু আছে 21,300 লেভেলে। এবার সেই লেভেলে যদি মার্কেট যায় তাহলে সেইটা কিন্তু টপ থেকে 19% ফল হবে, সেইটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। লাস্ট 5-6 মাস ধরে মার্কেট যে এত পড়ছে, নিফটি যে 15% পড়ে গেছে, স্মল ক্যাপ ইন্ডেক্স 25% পড়ে গেছে, এই মার্কেট ফলের কারণ কি? মার্কেট আর কত দূরই বা পড়বে? আর এই সময় আপনার কি করা উচিত বা আমি কি করছি সেই সব নিয়ে কথা বলবো এই ভিডিওতে। দেখুন, মার্কেটের যে এই ফল, এইটার রিজনগুলো জানতে হলে আপনাকে এফআইআই ডিআইআই অ্যাক্টিভিটি দেখতে হবে। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর আর ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টররা কত বাইং বা সেলিং করছে সেটার ইয়ারলি ডেটা যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে লাস্ট 5 বছর ধরে 2021 থেকে এফআইআই কন্টিনিউয়াসলি সেল করছে। 2022-এ যে মার্কেট এতটা পড়েছিল কারণ এফআইআই 2,78,000 কোটি টাকা সেল করেছিল, আর তার কম্প্যারিজনে ডিআইআই কিন্তু অত বাই করতে পারেনি, 2,75,000 কোটি টাকা বাই করেছে। সেই জন্য 2022-এ মার্কেট এতটা পড়েছিল। তারপর 2023-এর ডেটা যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে এফআইআই কিন্তু অতটা সেল করেনি, আর তার কম্প্যারিজনে ডিআইআই কিন্তু অনেক বেশি বাই করেছে। সেই জন্য 2023-এ আমরা আপওয়ার্ড মোমেন্টাম দেখেছিলাম মার্কেটে। তারপর 2024-এ এফআইআই কিন্তু অনেক সেল করেছে, তারা 3 লাখ কোটি টাকা সেল করেছে, কিন্তু তার কম্প্যারিজনে ডিআইআই 5,27,000 কোটি টাকা বাই করেছে। সেই জন্য 2024-এও আমরা আপওয়ার্ড মোমেন্টাম দেখেছিলাম। কিন্তু এই 2025-এ মাত্র 3 মাসও হয়নি, এখনো 2.5 মাসের মধ্যে এফআইআই 1,67,000 কোটি টাকা সেল করে দিয়েছে। এই জন্য মার্কেটের এই ফল। এবার এফআইআই কেন বা কখন সেল করে সেইটা আমাদেরকে জানতে হবে। দেখুন, এফআইআই কিন্তু যখনই মার্কেটে কোনো গ্লোবাল ক্রাইসিস বা গ্লোবাল প্রবলেমস আসে তখন কিন্তু এফআইআই সেল করে। যেমন ডোনাল্ড ট্রাম্প যবে থেকে পাওয়ারে এসেছে তারপর থেকে যে ওয়ার্ল্ড ওয়াইড একটা ট্রেড ওয়ার চলছে, বিভিন্ন দেশের উপর যে ট্রেডের উপর যে ট্যারিফস লাগানো হচ্ছে সেইগুলোর জন্য মার্কেট কিন্তু পড়ছে। আরেকটা রিজন হলো মার্কেট যখন সেপ্টেম্বরে একদম হাইয়েস্ট লেভেলে ছিল তখন কিন্তু অনেক অ্যানালিস্ট বলেছিল যে মার্কেট কিন্তু এখন ওভার ভ্যালুড। এবার আপনার কাছে যদি কোনো ওভার ভ্যালুড অ্যাসেট থাকে তাহলে আপনি কি চাইবেন? আপনি সেটা থেকে প্রফিট বুক করতে চাইবেন। সেম এফআইআইও একই জিনিস করছে, তারা প্রফিট বুকিং করছে এখন। আরেকটা রিজন হলো ইন্ডিয়ান রুপির ডেপ্রিসিয়েশন ডলারের এগেনস্টে। 1 বছর আগে যদি আপনি দেখেন তাহলে $1 সমান 83 টাকা ছিল, আর এখন $1 সমান 87 টাকা, 5% পড়ে গেছে 1 বছরেই। এবার ইন্ডিয়ান রুপি যে ডলারের এগেনস্টে প্রতি বছর 3 থেকে 5% পড়ে যাচ্ছে সেইটা কিন্তু একটা বড় রোল প্লে করছে। কিভাবে না, আপনি যদি কোনো অ্যাসেটে ইনভেস্ট করার কথা ভাবেন তাহলে আপনি প্রথমে কি করবেন? প্রথমে আরেকটা অ্যাসেটের সাথে সেটাকে কম্পেয়ার করে দেখবেন যে কোনটাতে আপনি রিস্ক অ্যাডজাস্টেড রিটার্নস বেশি পাচ্ছেন, মানে কম রিস্ক নিয়ে বেশি রিটার্নস কোনটাতে পাচ্ছেন। তো সেই রকমই এফআইআইও করবে না। যদি ধরুন ইউএস মার্কেট 12% রিটার্ন দিচ্ছে, তারা কিন্তু একটা ডেভেলপড কান্ট্রি, সেখানে যদি 12% রিটার্ন পাচ্ছে, আর ইন্ডিয়ান ইকোনমি মানে একটা ডেভেলপিং ইকোনমিতে 15% রিটার্ন পাচ্ছে, তারা কোথায় যাবে? তারা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করবে অবশ্যই, কারণ সেখানে 15% রিটার্ন পাচ্ছে। এরপর এফআইআই কিন্তু সবসময় ম্যাক্সিমাম শর্ট টার্ম বা মিড টার্মের জন্য ইনভেস্ট করে, তারা জেনারেলি লং টার্মের জন্য ইনভেস্ট করে না। এবার শর্ট টার্মের জন্য যদি তারা ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করে তাহলে তাদেরকেও কিন্তু শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, যেটা 20%। তাহলে তাদের রিটার্নস 15% থেকে কমে 12% হয়ে গেল। তারপর যখন তারা সেটাকে সেল করবে আর ইন্ডিয়ান রুপিটাকে আবার ডলারে কনভার্ট করবে তখন কি হবে? তখন তারা দেখবে যে ইন্ডিয়ান রুপি তো আরো 4% পড়ে গেছে, তাহলে তাদের রিটার্ন যেটা 15% ছিল সেটা কমে 8% হয়ে গেছে। তো এই রকম সিচুয়েশনে তারা ইন্ডিয়ান মার্কেটে কেন ইনভেস্ট করবে? তারা তখন আরো বেটার অপরচুনিটি খুঁজবে, তারা হয়তো চাইনাতে ইনভেস্ট করবে যদি বেটার অপরচুনিটি পায়, বা ইউএসএ ইনভেস্ট করবে। সেই কারণে মার্কেট এখন পড়ছে। এবার এই যে ইন্ডিয়ান রুপির ডেপ্রিসিয়েশন সেইটাকে কন্ট্রোল করার জন্য আরবিআই কি করছে? তারা ডলার সেল করছে। দেখুন, প্রতিটা দেশের কাছেই আলাদা আলাদা দেশের কারেন্সির রিজার্ভ থাকে, যেটাকে ফরেক্স রিজার্ভ বলা হয়। তো আরবিআই এর কাছেও এরকম ডলার কেনা আছে। এবার ডলার যখন তারা বিক্রি করছে তাতে কি হবে না, ডলারের সাপ্লাই বাড়বে মার্কেটে, আর সাপ্লাই বাড়লে যে কোনো অ্যাসেটের কি হয়? প্রাইস কমে যায়। এইভাবে আরবিআই চেষ্টা করছে যে রুপির ডেপ্রিসিয়েশনটাকে কন্ট্রোলে আনার। এবার আপনার প্রশ্নটা এখানে হলো যে মার্কেট আবার বাড়বে কখন, কতটা পড়বে? এফআইআই কি একদম বেরিয়ে গেল ইন্ডিয়ান মার্কেট ছেড়ে? দেখুন, এফআইআই যখন আবার আন্ডার ভ্যালুড অপরচুনিটি পাবে, তারা যখন দেখবে যে ইন্ডিয়ান মার্কেট এখন আন্ডার ভ্যালুড আছে, তখন তারা আবার ইনভেস্টমেন্ট শুরু করবে ইন্ডিয়াতে। কিন্তু মার্কেট কতটা পড়তে পারে? দেখুন, টেকনিক্যাল অ্যানালিসিস করে যেটা আমি বুঝেছি যে মার্কেটের একটা সাপোর্ট আছে কিন্তু 22,000 লেভেলে, যেটা রিসেন্টলি মার্কেট টাচ করে আবার একটু পুল ব্যাক দেখিয়েছে। এবার হতে পারে মার্কেট এখান থেকেই আপ ট্রেন্ড নিয়ে নেবে, কিন্তু যদি 22,000 লেভেলটা আবার ব্রেকডাউন
হয় তাহলে নেক্সট সাপোর্ট, স্ট্রং সাপোর্ট যেটা আছে সেটা কিন্তু আছে 21,300 লেভেলে। সেই লেভেল থেকে কিন্তু মার্কেট আবার আপ ট্রেন্ডে যেতে পারে। এবার সেই লেভেলে যদি মার্কেট যায় তাহলে সেইটা কিন্তু টপ থেকে 19% ফল হবে, সেইটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে। এবার এই সময় আপনার কি করা উচিত? দেখুন, অনেক ভিডিও আপনি দেখেছেন যারা বলছে যে মার্কেট যত পড়বে তত আপনার ইনভেস্ট করা উচিত, কিন্তু আমি জানি আপনারা যদি নতুন ইনভেস্টর হন তাহলে আপনাদের মাথায় কি চলছে। কারণ আমিও 4 বছর আগে যখন ইনভেস্টিং শুরু করেছিলাম নতুন তখনও তারপর থেকে 1.5 বছর মার্কেট নেগেটিভ রিটার্নস দিয়েছিল। তো আমি 1.5 বছর অবধি আমরা পোর্টফোলিও লাল দেখছি। আমি যখন ইনভেস্টিং শুরু করেছিলাম তার আগে আমি দেখছিলাম মার্কেট অনেক বাড়ছিল, তারপর দেখছি 1.5 বছর কোনো রিটার্ন নেই আমি ইনভেস্ট করার পর থেকে। তো তখন যত ভিডিওই আমি দেখেছি কিনা যে মার্কেট যতই পড়ুক আপনার ইনভেস্ট করা উচিত, ইনভেস্টিং বেশি করা উচিত, আমার কিন্তু তখন সাহস হয়নি। তারপর মার্কেট যখন বাড়তে শুরু করেছে তখন আমার মাথায় কি চলছে না, মার্কেট বাড়তে শুরু করেছে, এবার একটু পড়ে গেলেই কিন্তু আমি কিনে নেবো, কিন্তু সেই একটু পড়াটা কিন্তু আর হয় না। মার্কেট যখন বাড়তে শুরু করবে তখন কিন্তু আপনাকে কোনো অপরচুনিটি দেবে না যে আবার ইনভেস্ট করার। সেই জন্য মার্কেট যত ফল করবে তত আপনার ইনভেস্ট করা উচিত অবশ্যই। এবার আমার এখানে কি স্ট্র্যাটেজি থাকে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমি কিন্তু একটু রিস্কি ইনভেস্টার, কারণ ফ্যামিলিতে আমাকে ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন বেশি দিতে হয় না বা আমার রেসপন্সিবিলিটিস কম, সেই জন্য আমি স্মল ক্যাপে ম্যাক্সিমাম আমার ইনভেস্টমেন্ট করি। তো আমি স্মল ক্যাপ ইন্ডেক্সটাকে ট্র্যাক করি। স্মল ক্যাপ যখন 15% পড়ে গেছিল তখন আমি আমার যে লামসাম ইনভেস্টমেন্ট করার জন্য যে ফান্ডটা আছে সেখান থেকে একটা পোর্শন ইনভেস্ট করেছিলাম। কত করেছিলাম সেইটা বলবো না, কিন্তু ধরে নিন যদি আমি 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, মার্কেট যখন আবার 5% পড়ে গেছে, স্মল ক্যাপ যখন 20% পড়ে গেছে, তখন আমি আবার একটা লামসাম ইনভেস্টমেন্ট করেছি যেটা আগের ইনভেস্টমেন্টটা ডাবল, মানে 2 লাখ টাকা। মার্কেট যখন 25% পড়ে গেছে তখন আমি তারও ডাবল ইনভেস্ট করেছি, মানে 4 লাখ টাকা। এবার মার্কেট এখনো পর্যন্ত, মানে স্মল ক্যাপ এখনো পর্যন্ত 28% পড়েছে, সেইটা যদি 30% পড়ে তাহলে আমি তারও ডাবল ইনভেস্ট করব, মানে 8 লাখ টাকা। এবার তখন ওই যে 30% পড়লো আর আমি এত টাকা ইনভেস্ট করলাম, সেইটাই ছিল আমার লামসাম ইনভেস্টমেন্টের ফান্ড, যেটা আমি এফডি করে রাখি জেনারেলি। তো সেইটা কিন্তু আমার শেষ হয়ে গেল। মার্কেট যদি তারপর আরও পড়তে থাকে তখন কিন্তু আমার লামসাম ইনভেস্ট করার জন্য কোনো টাকা থাকবে না, আমার এসআইপি কিন্তু সবসময় কন্টিনিউ থাকবে। আপনার অ্যাটলিস্ট এইটা করা উচিত যে এসআইপি আপনার সবসময় কন্টিনিউ থাকা উচিত, স্পেশালি মার্কেট যখন পড়ছে তখন। কারণ দেখুন, যদি আপনি কোনো স্টকে ইনভেস্ট করে রাখেন তাহলে সেইটা আবার আগের হাইস্ট লেভেলে যাবে কিনা সেইটার কিন্তু কোনো গ্যারেন্টি নেই, সেটা নাও যেতে পারে, কিন্তু কোনো ইন্ডেক্স সবসময় তার আগের হাইস্ট লেভেলে যাবে। তো মার্কেট যখন 20% পড়ে যাবে তখন যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে আবার যখন মার্কেট সেম লেভেলে যাবে তখন কিন্তু আপনি আপনার সেই ইনভেস্টমেন্টের উপর 20% রিটার্ন পাবেন না, আপনি 25% রিটার্ন পাবেন। মার্কেট যদি 50% পড়ে যায় তখন যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট করেন তাহলে মার্কেট আবার সেম লেভেলে গেলে আপনি 50% নয় 100% রিটার্ন পাবেন। এই জন্যই সবাই বলে যে মার্কেট যত পড়বে, যেহেতু মার্কেট একদম কতটা পড়বে সেটা আমরা এক্স্যাক্টলি কেউ বলতে পারবো না, সেই জন্য মার্কেট যত পড়বে আমাদের তত ইনভেস্ট করা উচিত। তো আমার স্ট্র্যাটেজিটা দেখে আপনিও এইরকম নিজের একটা স্ট্র্যাটেজি বানাতে পারেন যে মার্কেট কতটা পড়লে আপনি কত টাকা ইনভেস্ট করবেন। যেমন আমি স্মল ক্যাপ যত পড়বে 15%-এর পর থেকে প্রতি 5% যখন পড়বে তখন আরও 2x লামসাম ইনভেস্টমেন্ট করব। এইটা হলো আমার স্ট্র্যাটেজি। সেই রকম আপনিও নিজের একটা স্ট্র্যাটেজি এরকম বানাতে পারেন। এই ভিডিওটা থেকে কোনো যদি ভ্যালুয়েবল ইনপুটস আপনি পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো, বা অন্য যদি কোনো মতামত থাকে আপনার তাহলে সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এই রকম আরও কন্টেন্ট যদি আমার কাছ থেকে আপনারা চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।